আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আসছি হাডসন রিভারের এই যে পিয়ার অর্থাৎ নদীর মাঝখানে একটা রাস্তা, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে বিকেলবেলা, খুবই ভালো লাগছে। আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আমেরিকায় যারা স্টুডেন্ট হিসাবে আসে তাদের মান্থলি কেমন খরচ হয় বা কি কি খাতে খরচ হয় সেই বিষয়গুলো নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমেরিকায় এখন প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের এই সময়টাতে বিকেলবেলা আমার এই যে নদীর পাড়ের এই জায়গাটায় এখানে বসে থাকতে খুবই ভালো লাগে, কারণ তুলনামূলকভাবে এই এলাকাটা ঠান্ডা এবং এখানে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। প্রায়ই আমি এই জায়গাটায় যাই, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন। যে কথা বলছিলাম, আমেরিকায় যখন আপনি স্টুডেন্ট হিসাবে আসবেন বা একজন ছাত্র বা একজন ছাত্রী, তার প্রথম যেই খরচটা হয় সেটা হচ্ছে বাসা ভাড়া। এখন এই বাসা ভাড়া আপনি যদি একটা সিঙ্গেল রুমের বাসা নিতে চান তাহলে কোথাও $1,000 বা কোথাও $2,000 লাগবে। আপনারা যখন আমেরিকায় আসবেন বা আসার আগে কারোর সাথে কথা বলবেন তখন সরাসরি স্টেটের কথা না বলে ওই স্টেটের কোন সিটিতে আসতেছেন সেটা আপনারা বলবেন, কারণ স্টেট অনেক বড় একটা দেশের মতো। এক একটা স্টেটের এক এক সিটির ভাড়া এক এক রকম। কোথাও একটু কমে আপনি ভাড়া পাবেন, কোথাও হয়তো ভাড়াটা বেশি। আপনি যদি সিটিতে থাকতে চান বেশি, আপনি যদি একটু সিটির বাইরে বা কান্ট্রি সাইডে থাকতে চান তাহলে ভাড়াটা কম। এখন এখানে যেটা হয় যে যারা ব্যাচেলর অবস্থায় আসে তারা অনেক সময় 2-3 জন শেয়ার করে থাকে। তাহলে আপনি যদি 3 জন বা 2 জনে শেয়ার করেন তখন দেখা যায় $500 হয়ে যায়। মনে হচ্ছে সাগরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। হাডসন রিভারের যে ঢেউ মনে হচ্ছে উত্তাল সাগরের ঢেউ। যারা পরিবার নিয়ে আসে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, আপনারা যদি একসাথে আসেন তাহলে আপনাকে একটা ছোট বাসা হলেও একটা বাসা আপনাকে ভাড়া নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার বাজেট অবশ্যই $1,000 উপরে থাকবে বা $2,000 কাছাকাছি থাকতে হয়। কিন্তু যারা ব্যাচেলর অবস্থায় আসে, যেটা বললাম যে তারা শেয়ার করে থাকে, যেন এই যে বাসা ভাড়ার পিছনে যে খরচটা যায় সেটা যেন তারা কমাতে পারে, বা তুলনামূলকভাবে তারা একটু দূরে থাকে সেখান থেকে তারা হয়তো সাবওয়ে বা বাসে করে, ট্রেনে করে আসে বা গাড়ি চালিয়ে আসে। যাই হোক, বাসা ভাড়ার পর আপনাকে বাসা ভাড়ার সাথে সাথে ওয়াটার, ইলেকট্রিসিটি, ট্র্যাশ এই বিলটা দিতে হবে। কারণ এখানে পানি যে আপনার আসছে তার একটা বিল, পানি যে আবার যাচ্ছে রিসাইকেল হচ্ছে তার একটা বিল, ইলেকট্রিসিটি, গ্যাস এই বিলটা তো লাগবেই, আর ময়লার একটা বিল। অনেক সময় বাসা ভাড়ার সাথে এই বিলটা ইনক্লুড থাকে, আর যদি না থাকে তাহলে $100 থেকে $300 খরচ হয়। তো আপনি যদি শেয়ারে থাকেন তখন ধরেই নিতে হবে যে $50 এর পিছনে খরচ হবে। তাহলে বাসা ভাড়া যদি আপনার 500 হয়, সাথে 550। এরপর হচ্ছে আপনার ফোন বিল বা ইন্টারনেট। এটা তো এই যুগে আপনার লাগবেই, আপনার একটা ফোন লাগবেই, সেখানে ইন্টারনেট থাকবে। বা অনেক সময় বাসায় আমাদের ইন্টারনেট কানেকশান নিতে হয়, সেটা হচ্ছে মিনিমাম $100। অনেক সময় এই ফোন কানেকশান বা ইন্টারনেট শেয়ার করা যায়। শেয়ারিংয়ে যদি হয় তাহলে ধরে নিই যে আপনার মিনিমাম $50 যাবে হচ্ছে এই ফোন বিল বা ইন্টারনেটের পিছনে। তারপর আপনার যদি গাড়ি কিনতে হয়, তো ইনিশিয়াল আপনি যদি পুরাতন একটা গাড়িও কিনেন $5,000 খরচ আছে। আমেরিকার অনেকগুলো স্টেটে কিন্তু গাড়ি ছাড়া অচল। আপনি কোন জায়গায় আসছেন বা কোন জায়গায় আসতেছেন তার উপর নির্ভর করবে। আপনি আগেই কথা বলে দেখবেন যে এই জায়গাটায় কি আপনার গাড়ি ছাড়া চলা যায় কি না। যদি গাড়ি ছাড়া চলা যায় তাহলে ওকে, আর যদি গাড়ি ছাড়া না চলা যায় তাহলে একটা গাড়ি কিনতে হবে, এবং তার পিছনে কিন্তু ফুয়েল খরচ বা ইন্স্যুরেন্স খরচ $200 আপনার খরচ হবেই। অর্থাৎ গাড়ির পিছনে আপনি ধরে নেবেন যে পার মান্থ আপনার $200 গাড়ির পিছনে খরচ করতে হবে। শুধুমাত্র তেল খরচের কথা বলছি না, গাড়ির একটা ইন্স্যুরেন্স থাকে সেটাও আপনাকে প্রতি মাসে পে করতে হবে। আমরা এই মুহূর্তে দেখুন নদীটার মাঝখানে অনেকেই এই জায়গাটা হেঁটে আসে বা সাইকেল চালিয়ে আসে এক্সারসাইজ করার জন্য, যেহেতু অনেক দূর পর্যন্ত হাঁটতে হয়। আপনি যদি এই জায়গা পর্যন্ত হাঁটেন তাহলেই কিন্তু অনেক এক্সারসাইজ হয়ে যায়। এখানে দেখলাম যে বাংলাদেশি একটা ছবির শুটিং হয়েছিল এই জায়গাটায়। আপনারা যারা ছবিটা দেখেছেন হয়তো এখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক এই জায়গাটায় শুটিংটা হয়েছিল। যাই হোক, পশ্চিম আকাশে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, বিকেলবেলার যেই ভিউ, এই ভিউটা এই জায়গায় অসাধারণ। অর্থাৎ এই জায়গাটায় বসে থাকতেই ভালো লাগে। দেখুন প্রচুর মানুষ এই জায়গাটায় হাঁটার জন্য আসে, মাছ ধরার জন্য আসে এবং এক্সারসাইজ করার জন্য আসে। এত সুন্দর একটা জায়গা ওরা তৈরি করেছে, আপনার এই জায়গাটায় আসলেই বিকেলবেলা মনটা ভালো হয়ে যায়। আপনার গাড়ির পিছনে একটা খরচ আছে, সেটা আমি আপনাকে বলেছি। তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আপনার ইউনিভার্সিটি যদি হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে তাহলে ভালো।
অনেক সময় ইউনিভার্সিটি হেলথ ইন্স্যুরেন্স দেয় না, বা আপনাকে দিলেও আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডকে দিবে না। সো এই হেলথ ইন্স্যুরেন্সের পিছনে কিন্তু একটা খরচ আছে, বা অনেক সময় আপনার স্টুডেন্টের যেহেতু ইউনিভার্সিটি দেয় আপনার কোনো খরচ নাই, ধরে নিলাম আপনার কোনো খরচ নাই, জিরো। আমি এটা আপনার হিসাবে আনছি না। আর আদার্স যদি ধরি যে আপনি এই জায়গায় যাবেন বা ওই জায়গায় যাবেন, সেটা যদি $100 হয়, তারপর হচ্ছে একটা বিশাল অ্যামাউন্ট হচ্ছে খাওয়া দাওয়া। সেটা আগে হয়তো $100 হয়ে যেত, $150 হয়ে যেত। আমি অনেক সময় দেখেছি 2018 সালেও দেখা যায় $200 বাজেট বাজেট রাখলেই কিন্তু হতো। আপনি যদি একা আসেন বা ব্যাচেলর হিসাবে আসেন, তাহলে এখন এই মুহূর্তে আমার মতে $300 আপনাকে পার মান্থ বাজেট রাখতে হবে। কিন্তু আপনি যদি আবার পরিবারের সাথে আসেন বা হাজব্যান্ড ওয়াইফ আসেন, তাহলে বুঝতেই পারছেন খরচটা একটু বেশি হবে। তাই যেই হিসাবটা আমি আপনাদেরকে দিলাম, যে বাসা ভাড়া আপনি যদি একা আসেন, শেয়ার করে থাকেন, ধরে নিলাম $500, ওয়াটার ইলেকট্রিসিটি বিল $50, ফোন বা ইন্টারনেট বিল $50, আপনার গাড়ির পিছনে খরচ $200, তারপর আপনার খাওয়া দাওয়া $300, আর যদি $100 আমি এক্সট্রা ধরি, তাহলে দেখুন প্রায় $1200 কিন্তু হয়ে যায়। সো এই মিনিমাম $1200 আপনার পার মান্থ লাগবেই, আপনি যেখানেই থাকেন। বড় সিটিতে থাকলে আরও বেশি, আর যদি আপনি একটু ছোট সিটিতে থাকেন তাহলে হয়তো এটা কমিয়ে 1000 আনতে পারবেন। তাহলে ধরে নিলাম 1000 থেকে 1500 আপনার লাগবে। একটা মাস্টার্সের স্টুডেন্ট ম্যাক্সিমাম কিন্তু $1500 পেতে পারে, বা অনেক সময় মাস্টার্সে কিন্তু ফান্ডিংয়েই থাকে না। অর্থাৎ আপনি যদি মাস্টার্স করার জন্য আসেন, আপনি পার ইয়ার $20,000 পাবেন। $20,000 যদি হয়, তাহলে পার মান্থ হচ্ছে 1600। সো বুঝতেই পারছেন বরাবর। তাই মাস্টার্স অবস্থায় কিন্তু অনেকেই হাজব্যান্ডকে নিয়ে আসতে পারে না, বা হাজব্যান্ড তার স্ত্রীকে নিয়ে আসতে পারে না, কারণ সে যে টাকা পায় সেই টাকা দিয়ে দুজনকে চালানো সম্ভব নয়। তাই ভিসা হয় না। তাই অনেক সময় আপনাকে দেখাতে হয় যে তার একটা এখানে কোনো একটা অ্যাডমিশন বা আপনার একটা ফিনান্সিয়াল যে ক্যাপাবিলিটি, সেটা দেখিয়ে অনেক সময় ভিসা করতে হয়। সেটা কঠিন। আমার দেখা অনেকেই যে মাস্টার্স অবস্থায় তারা ভিসা খুব বেশি পায় না, বা ভিসা পাওয়ার রেশিওটা কম। ওকে, এইবার আসি পিএইচডির হিসাব। পিএইচডিতে অনেক সময় 20,000 থেকে $30,000 পাওয়া যায় পার ইয়ার। অর্থাৎ বছরে আপনি 20 থেকে $30,000 পাবেন, কোথাও এটা কম, কোথাও বেশি। এভারেজ আমি ধরে নিলাম যে $2500 আপনি পার মান্থ পাবেন। তো এই যে $2500 পিএইচডি স্টুডেন্ট, তাহলে সে যে 2000 থেকে $3000 পায়, তখন দেখুন আমি যে আপনাদেরকে সিঙ্গেল হিসাব দিলাম $1200, তাহলে ডবল যদি 2400 হয়, তাহলে তার মানে আপনি আরেকজনকে চালাতে পারবেন, বা দুইজন মিলে আপনি থাকতে পারবেন। অনেক সময় সেটা কঠিন হয়, কিন্তু সবাই ম্যানেজ করে নেয়। তাই পিএইচডি অবস্থায় দেখা যায় যে আপনি ইজিলি আপনি পিএইচডি করতে আসছেন, আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন। আপনি আসছেন পিএইচডি করতে, আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন। আপনারা অনেকেই এই প্রশ্নটা আমাকে করেন যে আমি পিএইচডি করতে যাচ্ছি, আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে পারবো কিনা। অবশ্যই আপনি পারবেন। মাস্টার্সে সেটা একটু কঠিন হলেও পিএইচডিতে এটা খুব ইজি। আপনি যদি এই জায়গাটায় পিএইচডি করতে আসেন, ইজিলি আপনি ওয়াইফকে নিয়ে আসতে পারবেন। বা অনেকেই দেখা যায় যে পিএইচডি করা অবস্থায় দেশে যায় ছুটিতে, দেখি যে তারা ওখানে বিয়ে করছে, কয়েকদিন পর তার ওয়াইফ এই জায়গাটায় চলে আসতেছে। সো এই বিষয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে মাস্টার্সে আপনারা কত পেতে পারেন, বা পিএইচডিতে কত পেতে পারেন, এবং মাসিক খরচটা কেমন। এখন আপনারা যদি কেউ পিএইচডি করার পর পোস্টডক করার জন্য আসেন, তখন কিন্তু মাসে $4000 বেশি পাওয়া যায়। সো এই ক্ষেত্রে আপনি পরিবার বাচ্চা সহ এই জায়গাটায় আসতে পারেন। তাই আমেরিকা আসার কিন্তু অনেক সুযোগ, অনেক উপায় রয়েছে। আপনাকে কিন্তু সেটা খুঁজে বের করতে হবে। অনেক সময় আমরা যে স্টুডেন্ট অবস্থায় আসি, তখন অনেক কষ্ট করে চলতে হয়, পড়ালেখার প্রেশার থাকে। এই জিনিসগুলো মেনেই কিন্তু আপনাকে আসতে হবে।
অনেক সময় এটা ম্যানেজ করে নিতে হয়, অনেক সময় অনেক টানাটানি থাকে বা অনেক সময় ধারে চলতে হয়। সো এই জিনিসগুলা কিন্তু হিসেব করেই কিন্তু একটা স্টুডেন্ট এই আমেরিকায় আসে। তাই আমি আপনাদেরকে বলি যে যত কম বয়সে আসা যায় তত ভালো। ব্যাচেলর অবস্থায় আসলে আপনার তখন খরচ কম থাকে, আপনি অনেক কিছু ম্যানেজ করে চলতে পারবেন। কিন্তু আমরা অনেক সময় একটু বেশি বয়সে আসি বা পড়ালেখা শেষ করার পর আমরা এমন সময় আসি, তখন দেখা যায় যে আমাদের অনেক শুধুমাত্র পড়ালেখার দিকে তাকালে হয় না, আমাদের সাংসারিক দায় দায়িত্ব, আমাদের ফ্যামিলির প্রতি দায় দায়িত্ব থাকে। অনেকগুলো দায়িত্ব পালন করেই কিন্তু আমরা এই জায়গায় পড়ালেখা করি বা এই জায়গায় গবেষণা করি এবং সেটাতে আবার ভালো করি। তাই এই যে একটা মন মানসিকতা বা এই যে আমাদের একটা মানসিক শক্তি বা একটা ফোকাস, সেটা নিয়েই কিন্তু এই জায়গাটায় আসতে হয় এবং অনেক সংগ্রাম করে তারপর আপনাকে কিন্তু এই জায়গাটায় প্রতিষ্ঠিত হতে হবে। অনেকেই যেটা করে যে স্টুডেন্ট ভিসা নিয়ে আসার পর কিন্তু তারা পড়ালেখা কন্টিনিউ করতে পারে না। আপনি যদি এরকম চিন্তা করে আসেন যে আপনি এই জায়গায় এসে টাকা ইনকাম করে তারপর আপনি খরচ চালাবেন, এটা আপনার একটা ভুল সিদ্ধান্ত। কারণ এটা অনেক সময় হয় না, আপনি দুইটা একদিকে ফোকাস করতে পারবেন না। হয় আপনাকে ভালো করে পড়ালেখা করতে হবে, আর না হয় চাকরি। অনেকে তখন করে কি যে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য তখন সে আবার ইমিগ্রেশনের অ্যাপ্লাই করে বসে বা অনেক সময় অ্যাসাইলাম সিক করে। তখন এটা করলে আবার চাকরির অনুমতি পাওয়া যায়, অর্থাৎ আপনার যে ওয়ার্ক পারমিট সেটা পাওয়া যায়। কিন্তু তার জন্য আবার তখন 10 বছর অপেক্ষা করতে হয়। এটা অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার পর আরেকটা ভুল সিদ্ধান্ত নিয়ে। তাই আমেরিকা আসার বা আমেরিকা ভালো করার, আপনি যদি সত্যিই এই জায়গায় পড়ালেখা করার ইচ্ছে থাকে বা সত্যিই আপনার মাস্টার্স পিএইচডি করার ইচ্ছে থাকে, তাহলে এই জিনিসগুলা সম্পর্কে আগেই জানুন, বুঝুন এবং বুঝে তারপর সিদ্ধান্ত নিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।